আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। বিএনপি ক্ষমতায় গেলে সংস্কারের মাধ্যমে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। আমির খসরু বলেন, বর্তমানে ২০টির বেশি ইন্স্যুরেন্স কোম্পানি টাকা ফেরত দিতে পারছে না, কারণ বিগত সময়ে ক্ষমতাসীনরা লুটপাট করে পালিয়েছে, কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক ও নিরাপত্তার জন্য মানুষ বীমা করে, কিন্তু লুটপাট করার কারণে গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছে না। তাই জনগণের ম্যান্ডেট পেয়ে বিএনপি ক্ষমতায় এলে বীমা খাতে বড় ধরনের সংস্কার হবে। দলীয় বিবেচনায় লোক নিয়োগ দেওয়া হবে না, যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিকে সেসব জায়গায় বসানো হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে টাকা লুটপাট হয়েছে মন্তব্য করে আমির খসরু বলেন, বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক লাভবানের জন্য নয়, শিক্ষার জন্য বিনিয়োগ করে, কিন্তু বিগত সরকারের আমলে দেখা গেছে সেখান থেকেও অর্থ লুটপাট হয়েছে। রেগুলেটর তাদেরকে দায়িত্বশীল হতে হবে, সবাইকে দায়িত্বশীল হতে হবে, এবং যে ইন্স্যুরেন্স কোম্পানি যে মন্ত্রণালয়ের অধীনে চলবে সেই মন্ত্রণালয়কে দায়িত্বশীল হতে হবে, সেই মন্ত্রীকে দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব এক জায়গায় থাকে না, দায়িত্ব সব লেভেলে থাকতে হবে। সেটাই হচ্ছে সম্মিলিত দায়িত্বের মাধ্যমে একটা দেশ গড়া সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিকে দেয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। যারা নির্বাচন বানচালের ঘোষণা দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানী জিগাতলায় বিজিবির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত থাকছে নাহিদ প্রিন্সের রিপোর্টে। রাজধানীর আজিমপুর ফুলপরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি ডেমো ভোট কেন্দ্র। কেন্দ্র জুড়ে ভোটারদের দীর্ঘ লাইন। ভেতরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চললেও বাইরে রাজনৈতিক কর্মীদের উপস্থিতিতে বাড়তে থাকে উত্তেজনা। এক পর্যায়ে শুরু হয় ধাক্কাধাক্কি, মুহূর্তেই তা রূপ নেয় বিশৃঙ্খলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত এগিয়ে আসে আইন শৃঙ্খলা বাহিনী। শুরু হয় লাঠিচার্জ, এরপর বিজিবি সদস্যরা নেয় কঠোর অবস্থান। এই পুরো পরিস্থিতি ছিল একটি প্রস্তুতিমূলক মহড়ার অংশ। আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ এই নির্বাচনী মহড়ার আয়োজন করে। মহড়ায় দেখানো হয় কিভাবে সংকট মুহূর্তে দ্রুত হস্তক্ষেপ করে ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করবে বিজিবি এবং কিভাবে নিশ্চিত করবে সুষ্ঠু ভোটের পরিবেশ। মহড়া পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ভোটের আগে পরিস্থিতি আরও উন্নতি হবে। আমাদের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী যে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই জন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন। নির্বাচন কমিশনার জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে। সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সুতরাং সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর, সবাই তো সুন্দর নির্বাচন চায়। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে মোতায়েন করা হবে প্রায় ৩৫,০০০ বিজিবি সদস্য, যারা দায়িত্ব পালন করবেন ১২১০টি প্লাটুনে। এছাড়া সীমান্তবর্তী ৭টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা করে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস বলেন, ২০২৬ সালে সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হবে বাংলাদেশে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টকে জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস এমন কথা জানান। নির্বাচনে ভোটের উপস্থিতি বেশি হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ভোটের ক্যাম্পেইন করার সময় যেন রাজনৈতিক সহিংসতা কম হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। ক্ষমতার অপব্যবহার করায় শেখ হাসিনার উপযুক্ত বিচার হওয়া উচিত মন্তব্য করে জার্মান রাষ্ট্রদূত বলেন,
তবে বিচার হিসেবে মৃত্যুদণ্ডকে সমর্থন করে না ইউরোপ। বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের পেছনে প্রধান কারণ ভুয়া নথিপত্র বলেও তিনি জানান। ক্ষমতার অপব্যবহারের বিচার হওয়া উচিত, তবে আমরা মৃত্যুদণ্ড সমর্থন করি না। ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা নীতিগতভাবে মৃত্যুদণ্ড বিরোধী। বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আমাদের প্রত্যাশা। সেই সঙ্গে ভোটার উপস্থিতি বেশি হবে বলেও আমরা আশা করি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর ভিত্তি করে এ, বি, সি এই 3 ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করে লটারির মাধ্যমে এসপি পদায়ন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওসিদেরও একই পদ্ধতিতে পদায়ন হবে। সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা জানান। বলেন, এই প্রক্রিয়ায় কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েনি। গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে সারের দাম বাড়ছে না, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই, তাই পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, কিছু কুচক্রী মহল পেঁয়াজ আমদানির জন্য চাপ দিচ্ছে। সারের ডিলারশিপের নীতিমালা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন নীতিমালায় রাজনৈতিক বিবেচনায় ডিলারশিপ দেওয়ার কোনো সুযোগই নেই। আপনারা জানেন, আমাদের কিন্তু এখন একটা যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নূতন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। করাইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে 1500 ঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার। সহায় সম্বলহীন এসব মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন, কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে কিছু অস্থায়ী আশ্রয়কেন্দ্র থাকলেও তার চাহিদার তুলনায় অপ্রতুল। তাই সময় যত গড়াচ্ছে, খাদ্য সংকটও তীব্র হচ্ছে করাইল বস্তিবাসীর। এই নিয়ে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন মোখলেসুর রহমান। মঙ্গলবারের ভয়াবহ আগুনে মোদাচ্ছের আলীর সব পুড়েছে, মূল্যবান কিছুই আর অবশিষ্ট নেই। জীবিকার উৎস রিকশাটিও চুরি হয়েছে অগ্নিকাণ্ডের সময়। যামু কই, খামু কই, থাকমু কই, করার কিছুই নাই। রিক্সাটা মনে করেন যে গ্যারেজ রাখছিলাম, গ্যারেজ নাই, গ্যারেজের মধ্যে রিক্সাও নাই। কারা নিল, কই নিল, খবর পাই না। নিঃস্ব হয়েছেন বাসাবাড়িতে কাজ করে সংসার চালানো মমতাজ বেগমও। একই পরিণতি অন্য অনেক পরিবারের। ঘাম ঝরানো অর্থ আর মূল্যবান সামগ্রী সবকিছুই পুড়ে ছাই হয়েছে। দৌড় ফেরে আসছি, আয়া দিই সব পুড়ে গেছে। আমি কিছুই বাঁচাবার কিছু না, খালি আমার পিন্দনের যে আসিল পরনয়টা, এই ব্যাগটা রেডি, এই আর কিছুই বাঁচাইতে পারছি না। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর তৎক্ষণাৎ আশ্রয়হীন কিছু মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হলেও তা যথেষ্ট নয় বলছেন ক্ষতিগ্রস্তরা। চাচ্ছেন খাদ্য সহায়তাও। একটা বাচ্চারে কুলো লইছি, আর একটা বাচ্চারে হাতে লইয়া বাইরে মাঠে আয় করছি। আর গর্তে যে একটা জামা কাপড় বাইর করবো এমন কোনো রব্বি ছিল না। সরকারে যদি আমাদের একটা ঘর তুলে দেয়, কি একটা বাড়ি করে দেয়, তা আমরা চলতে পারবো না। আর যদি না দেয় তাহলে তো আমরা চলতে পারবো না। এমন পরিস্থিতিতে এখন দ্রুত নিজেদের পুনর্বাসন চান অসহায় এসব মানুষ। গত এক দশকে করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় 8টিরও বেশি। ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনাও আছে 15টিরও অধিক, যেখানে অসংখ্য মানুষ নিঃস্ব হয়েছেন। তবুও এই করাইল বস্তিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা, এমনকি সুপরিকল্পিত বাসস্থান নিশ্চিত করা যায়নি। তাই বিশেষজ্ঞরা বলছেন, বড় কোনো প্রাণহানির আগেই ঢেলে সাজাতে হবে করাইল বস্তি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। গত 23 নভেম্বর চ্যানেল 24-এর মুক্তবাক অনুষ্ঠানে তিনি ট্রাইব্যুনালের বিচার মানি না এই মন্তব্য করেন। আগামী রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান উপস্থিতিতে এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউটর কাজী MH তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসিকিউশন জানিয়েছে, ওই টক শোতে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না।
প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, এই আইনের 11(4)-এ বলা আছে, কোনো ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটি প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এক্ষেত্রে আদালত 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করতে পারবে। টোটাল 49 মিনিটের টকশোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। আইনের 11(4)-এ বলা আছে যে এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন। দেশীয় জাতের গরু, ছাগল, হাঁস মুরগি এবং আধুনিক প্রযুক্তি এই দুটি দিকে সমান গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025। সকালে রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দেশের নানা অঞ্চলে গবাদি পশু ও পোলট্রির যে বৈচিত্র্য আছে তা শুধু উৎপাদন ব্যবস্থার অংশ নয়, গ্রামীণ জীবিকা, নারীর আয়, পুষ্টি এবং জলবায়ু সহনশীলতার সঙ্গেও সরাসরি যুক্ত। এছাড়াও দেশীয় জাত সংরক্ষণে বিভিন্ন কেন্দ্রে গবেষণা চলছে। বিনিয়োগকারী সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের সেবা কার্যক্রম আরও সহজ ও সময়োপযোগী করতে পুরোপুরি ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে দেশের শেয়ার বাজার। এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি কাজের গতিও বাড়বে। সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এ সময় অনলাইনের স্মার্ট সাবমিশন সিস্টেম সহ ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার নিয়ে আলোকপাত করেন তারা। সংশ্লিষ্টরা বলেন, ডিজিটালাইজেশনের ফলে একদিকে যেমন ডেটাবেজে প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে, তেমনি ডেটা কালেকশনের মাধ্যমে তথ্যগত সুরক্ষা নিশ্চিত হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিগত উৎকর্ষের ব্যবহার আরও বাড়ানোর তাগিদ দেন ডিএসসি চেয়ারম্যান মুমিনুল ইসলাম। আর ভবিষ্যতে পেপারলেস শেয়ার বাজার গঠন, একটি সমৃদ্ধ তথ্য ভাণ্ডার তৈরিতে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে বলে জানান বিএসইসির কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই দল নির্বাচন নিয়ে নির্বাচকদের উপর আঙ্গুল তুললেন বাংলাদেশ টি-20-র অধিনায়ক। শামীমকে বাদ দেওয়ার বিষয়ে অধিনায়ক ও কোচকে জানানো হয়নি বলে দাবি করেছেন লিটন। এমনকি দল নির্বাচনে নেওয়া হয়নি কোনো পরামর্শ। তবে মনমতো দল না পেলেও এই দল নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সেরা ক্রিকেট খেলার আশাবাদ ব্যক্ত করেছেন লিটন। আজ চট্টগ্রামে একটি 5 তারকা হোটেলের সামনে উন্মোচিত হয়েছে টি-20 সিরিজের ট্রফি। কাল প্রথম টি-20-তে সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। তো এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে। বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।